আজকের গল্পের নাম পরকীয়া। যেদিন প্রথম আমার স্বামীর পরকীয়ার ব্যাপারে জানতে পেরেছিলাম, খুব কেঁদেছিলাম। ও আমায় ঠকাবে এই কথা আমি কখনোই কল্পনা করিনি। এমন আরও অনেক কিছুই আমরা ভাবি না, কিন্তু সেসব অনাকাঙ্ক্ষিত জিনিসগুলোই হয় আমাদের সাথে। এই যেমন কিছুক্ষণ আগে আমার ফোনে নোটিফিকেশান এলো কিছু ছবির। দেখলাম রাফি তার সেক্রেটারি ইমাকে নিয়ে সিঙ্গাপুরে একটা কাপল হোটেলে ঢুকেছে, অথচ সে আমায় বলে গিয়েছে বিজনেস ট্যুরে যাচ্ছে সিঙ্গাপুর, 3 দিনের মধ্যেই ফিরে আসবে। যদিও আমি আন্দাজ করেছিলাম এমন কিছুই করবে, তাই তো ওর পেছনে স্পাই লাগিয়ে রেখেছি। এখন আর কষ্ট লাগছে না। কষ্ট পেতে পেতে আমার সব অনুভূতি বিলীন হয়ে গেছে। এখন শুধু রাফির ধ্বংস দেখতে চাই আমি। রাফিকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম। সে ছিল সামান্য একজন ডেলিভারি বয়। বেকারত্ব তাকে গ্রাস করেছিল। আমি কোটিপতি বাবার একমাত্র কন্যা হওয়ার কারণেই হয়তো সে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে। আমার বাবা দেশের টপ বিজনেসম্যানের একজন। রাফির সাথে আমার সম্পর্ক তিনি কোনো কালেই মেনে নেয়নি। শুধুমাত্র তার একমাত্র মেয়ে ছিলাম। নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিল। বিয়েতেই কি শেষ? না, বিয়ের পর রাফিকে আমার বাবা আমাদের কোম্পানির একটা শাখা ওর নামে লিখে দেয়। তাছাড়া আমি সব রকমভাবে সাহায্য করে আজ তাকে আমি এই জায়গায় এনেছি। কিন্তু ওর প্রতিদান সে কীভাবে আমায় দিল? পরকীয়া করে। এত কিছুর পরেও রাফি এখনও পর্যন্ত পারফেক্ট হাজবেন্ড হওয়ার অভিনয়টা চালিয়ে যাচ্ছে। ও ভেবেছে আমি কিছু জানি না ওর এই কর্মকাণ্ডের ব্যাপারে। আমি বুঝি না পুরুষ মানুষ আসলে কিসে আটকায়। তারা কোনো কিছুতেই আটকায় না। রাফিকে আমি শারীরিক মানসিক সব দিক থেকেই স্যাটিসফাইড করেছি। এমনকি আমার সম্পত্তি ওর নামে লিখে দেওয়ার কথাও ভেবেছি। তারপরও সে কিভাবে আমাকে ঠকাতে পারল? কিন্তু এত সহজে আমি ওকে ছেড়ে দেব না। আমার মন ভেঙেছে, ও প্রতারণা করেছে। তারপরও ওর প্রতি ভালোবাসা আসবে কিভাবে? আমার ভালোবাসার অমর্যাদা যে করেছে তার ধ্বংসের শেষ থেকে ছাড়বো আমি। কথাগুলো নিজের ডায়েরিতে লিখছে সেই রাতে। স্বামীর পরকীয়ার কথা জানার পর তার ভালোবাসা ক্রোধে পরিণত হয়েছে। সিরাত কখনোই অন্য মেয়েদের মতো স্বামীর এসব অন্যায় মেনে তার পায়ের কাছে পড়ে থাকবে না। রাফিকে ভালোবেসেছিল সে, কিন্তু তার মানে এই না যে অন্ধ ভালোবাসার জন্য সে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলবে না। রাফির মতো ছেলে তার নখের যোগ্যও না। তারপরও নিজের পবিত্র ভালোবাসার বন্ধনে বেঁধেছিল তাকে। 4 বছর সংসার করার পর যে সিরাতকে যেমন দিন দেখতে হবে সে কখনো কল্পনাও করেনি। সে চাইলেই নিজের বাবাকে সেদিন বলে রাফিকে মাটির সাথে মিশিয়ে দিতে পারত, কিন্তু তা করেনি সে। সিরাত তার প্রতিশোধ নিজেই নেবে। তাই তো রাফির পরকীয়ার কথা জানার পরও সে চুপ করে আছে। আজ প্রায় 4 মাস সে জেনেছে এই কথা, কিন্তু এখনও বুঝতে দেয়নি রাফিকে। সে তার সকল কাজ সম্পন্ন করেছে এই সময়টাতে। রাফির বর্তমানে যা আছে সব কিছুই সিরাতের জন্যই। সে রাফির সব কিছু কেড়ে নিবে। এগুলো করতে একটু বেশি সময় লেগেছে, তাই এখনও সে ঠান্ডা আছে। রাফি সিঙ্গাপুর যাওয়ার কারণও জেনেছে সিরাত। তার সেক্রেটারি ইমার জন্মদিন পালনের জন্যই সেখানে গিয়েছে। আগামী 29শে অক্টোবর তাদের বিবাহবার্ষিকী। হাতে আছে মাত্র 9 দিন। এই 9 দিনের মধ্যেই সিরাতকে সকল কাজ সম্পন্ন করতে হবে, আর রাফিকে দিতে হবে তার বেস্ট গিফট। সিরাতের ভাবনার মাঝেই কল আসে রাফির। সিরাত সময় নিয়ে কল রিসিভ করে। ওপাশ থেকে রাফি মিছিয়ে উদ্বেগ নিয়ে জিজ্ঞেস করে, ফোন ধরতে এত লেট করলো কেন জান? কাজ করছিলাম, প্লিজ মন খারাপ করো না পাখি, দরকার বলে এসেছি, পরশুদিন চলে যাব। এপাশ থেকে সিরাত তাচ্ছিল্য করে বলে, আমার জানা মতে তো এই মুহূর্তে সিঙ্গাপুর যাওয়ার কোনো দরকারই ছিল না তোমার রাফি। সাথে সাথে রাফি বলে, একটা নতুন প্রজেক্টের কাজ নিয়েছি, তোমায় বলতে ভুলে গিয়েছিলাম। এসব বাদ দাও, খাবার খেয়েছো? সিরাত কিছুক্ষণ চুপ করে থাকলো। তার হাসি পেল বেশ, কারণ রাফি তাকে সিঙ্গাপুর যাওয়ার কথা বলতে পেরেছে, কিন্তু নতুন প্রজেক্টের কথা বলতে পারল না। কি লেম এক্সকিউজ। সিরাতের ঠোঁটে একটা তিক্ততার হাসি খেলে গেল। ছোট করে বলল, হ্যাঁ। ওপাশ থেকে রাফি কিছু বলার আগে সিরাত বলল, আমার এখানে রাত হয়েছে অনেক, ঘুমোতে যাব, এখন রাখি। রাফি আবার সাথে সাথে বলল, তোমার জানি কি হয়েছে ইদানিং, অনেকটা সময় হয়েছে তুমি আমাকে কাছে আসতে দাও না, কথাও বলো না ঠিক মতো। তুমি কি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না জান? সিরাতের বলতে ইচ্ছে করলো, নিজের চাহিদা তো মিটিয়েই ফেলো বাইরের মেয়েদের দিয়ে, তারপরও তোমাকে কাছে আসতে দেব? কিন্তু সে কিছু বলল না। তাকে চুপ থাকতে দেখে রাফি বলল, আচ্ছা বুঝেছি, তুমি রাগ করে আছো। আমি এসেই তোমার রাগ ভাঙাবো। আমাদের অ্যানিভার্সারি খুব বড় করে পালন করব। এখন একটু রাগ থাকো, সমস্যা নেই, 2 দিন পর আর এটা থাকবে না।
আমি সব ঠিক করে দেব। এখন রাখি, হ্যাঁ, তুমি ঘুমাও, আমি পরে আবার কল দিব, বাই। বলে রাফি কলটা কেটে দেয়। সিরাত কিছুক্ষণ বসে থাকে চুপ করে। তার এভাবে প্রিটেন্ড করতে আর ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। রাফিকে তার প্রাপ্য তাকে ফিরিয়ে দিতেই হবে। আর এটা খুব শীঘ্রই করবে সিরাত। অনেক বড় সারপ্রাইজ দিবে তার প্রাণ প্রিয় স্বামীকে। সে তাদের অ্যানিভার্সারির দিন যে সারপ্রাইজ দিবে তার কথা কখনো রাফি ভুলবে না। এই লোককে নিয়ে সিরাতের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। শুধু কবে এই প্রতারককে একদম ধসে পড়তে দেখবে তার জন্য আশা করে আছে সিরাত। সে কখনোই রাফির মতো ছেলের জন্য নিজের জীবন নষ্ট করবে না। প্রয়োজনে আবার বিয়ে করবে, কারণ বাবার কথা শুনে সেদিন যদি অ্যারেঞ্জ ম্যারেজ করতো তাহলে হয়তো এমন কিছুই হতো না। ভুল তারই ছিল। রাফির আসল রূপ সে বুঝতে পারেনি। সম্পত্তির জন্য যে মানুষ এতটা নিচে নামতে পারে, রাফিকে না দেখলে বুঝতেই পারতো না সে। সিরাত ভেবেছিল এই অ্যানিভার্সারিতে রাফিকের সাথে সম্পত্তি লিখে দেবে তার, কারণ তার মতে তার সব কিছুই রাফির। নিজের এমন ফালতু চিন্তা ভাবনা দেখে সিরাত নিজেই নিজেকে কিছুক্ষণ গালি দিল। সে কিভাবে একটা লোভী এমন ছেলেকে নিজের সম্পত্তি লিখে দেওয়ার কথা ভেবেছিল। ভাগ্যিস সেদিন অফিসে গিয়ে ইমার সাথে রাফিকে ঘনিষ্ঠভাবে দেখেছিল, নয়তো সে কখনোই জানতে পারত না রাফির পরকীয়ার কথা। সিরাত কয়েকটা বড় বড় শ্বাস নিল। এগুলো নিয়ে ভাবলে আর চলবে না, তাকে নিজের জীবন গোছাতে হবে। বাবাকে সে কালকে সব কিছু জানাবে। একটা ভালো প্ল্যান করতে হবে কিভাবে রাফিকে শেষ করবে। ভালোবাসাটা এখন প্রতিশোধের আগুনে জ্বলছে। সিরাত রাফির এই অন্তরকে আর তার এই দম্ভকে জ্বালিয়ে ছাড়বে। ঠোঁটে হাসি নিয়ে সিরাত চলে যায় ঘুমের দেশে। আগামীকাল কি হবে তা কেউই জানে না। পরের দিন সকালে সিরাতের ঘুম ভাঙে তার উকিলের কলে। তিনি সিরাতকে জানান সব কিছু রেডি, এখন শুধু রাফির সাইন লাগবে। ইরা জানায় এইটা সে ম্যানেজ করে নেবে। উকিলের সাথে কথা শেষ করে সিরাত ফ্রেশ হয়েই চলে যায় নিজের বাবার বাড়ি। সকালেই ওখানে খাবে। অনেকদিন হলো নিজের পরিবারের মানুষদের সাথে খাওয়া হয় না। সিরাত রওনা দেওয়ার আগে নিজের মাকে কল করে জানিয়ে যায় অবশ্য। প্রায় 2 মাস পর আজ সিরাত নিজের বাবার বাড়ি এসেছে। এমনিতে রাফির সাথে বিয়ে দিলেও সিরাতের বাবা তার সাথে কথা কম বলতো, তাই সে এখানে কম আসতো। কিন্তু এখন এখানে আসতেই হতো, কারণ এই মুহূর্তে বাবা ছাড়া আর কেউ পাশে থাকবে না তার। সিরাত এতদিনে এটা বুঝেছে। আর যাই হোক, বাবা মায়ের মনে কষ্ট দিয়ে কেউ সুখী হয় না। সিরাতের মা একদম মাটির মানুষ। বাবা যতটা রাগী, মা ঠিক ততটাই ঠান্ডা। সিরাত বাড়িতে পা দেওয়ার পর অনুভব করলো তার বুকের ভেতর জমে থাকা একটা ভারী পাথর যেন কিছুটা হালকা মনে হলো। এই বাড়িটা তার অস্তিত্বের শিকড়, যেখানে কোনো কপটতা নেই, নেই কোনো সস্তা অভিনয়ের চাদর। অথচ 4 বছর আগে এই বাড়ি থেকে সে এক প্রকার জেদ করে বিদায় নিয়েছিল রাফির হাত ধরে। আজ ভাবলে নিজের ওপরই তীব্র করুণা হয়। ড্রয়িং রুমে ঢুকতেই মায়ের স্মিত মুখটা সিরাতকে স্বাগত জানালো। সোফায় গম্ভীর মুখে বসে খবরের কাগজের চোখ বোলাচ্ছিলেন তার বাবা মহিউদ্দিন চৌধুরী, দেশের প্রথম সারির ব্যবসায়ী, যার ইশারায় বাজারের সমীকরণ বদলে যায়। অথচ নিজের একমাত্র মেয়ের জেদের কাছে একদিন তাকেও হার মানতে হয়েছিল। সিরাতকে দেখে মহিউদ্দিন সাহেব চশমার ওপর দিয়ে তাকালেন। মুখে কিছু না বললেও তার চোখের কোণে মেয়ের জন্য এক অদ্ভুত উদ্বেগ খেলা করে গেল। এসেছিস মা? হাত মুখ ধুয়ে নে, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আগে খেয়ে নে, তোর বাবাও তোর জন্যই অপেক্ষা করছিল। মায়ের স্নেহাদ্র কণ্ঠস্বর সিরাতকে বাস্তবে ফিরিয়ে আনলো। খাবারের টেবিলে আড়ম্বর থাকলেও সিরাতের ভেতরটা ছিল ভীষণ নিস্তব্ধ। সে পরম তৃপ্তিতে মায়ের হাতে লুচি আর আলুর দম মুখে নিল। কতদিন পর এমন নিশ্চিন্তে খাচ্ছে সে। রাফির সাথে কাটানো শেষ 4টা মাস যেন এক একটা নরক যন্ত্রণা ছিল। প্রতিটা লোক দেখানো ভালোবাসা, প্রতিটা মেকি আলিঙ্গন তার আত্মাকে ক্ষত বিক্ষত করেছে। খাওয়া শেষ হতে সিরাত তার বাবার দিকে তাকালো। তার চোখের সেই চঞ্চল অবুঝ মেয়েটা আজ উধাও। সেখানে জ্বলছে এক দৃঢ় স্থির প্রতিজ্ঞার আলো। বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে, লাইব্রেরি ঘরে আসবে? সিরাতের কণ্ঠস্বরের এই গাম্ভীর্য মহিউদ্দিন সাহেবকে কিছুটা চমকে দিল। তিনি শুধু মাথা নেড়ে সায় দিলেন। লাইব্রেরি ঘরের ভারী কাঠের দরজাটা বন্ধ হতেই সিরাত আর নিজের ভেতরের ঝড়টাকে লুকিয়ে রাখল না। সে একে একে স্পাইয়ের পাঠানো ছবিগুলো, রাফি ইদানিংকালের ব্যাংক স্টেটমেন্ট এবং তাদের কোম্পানির কিছু গোপন নথি বাবার সামনে মেলে ধরল।
মহিউদ্দিন চৌধুরী ছবিগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলেন। তার চোয়াল শক্ত হয়ে উঠল, কপালে ফুটে উঠল রাগের নীল শিরা। যে ছেলেটাকে তিনি নিজের মেয়ের মুখের দিকে চেয়ে শূন্য থেকে আজ এই রাজপ্রাসাদে বসিয়েছেন, সে কিনা শেষ পর্যন্ত এই প্রতিদান নিল। আমি ওকে আজই রাস্তার ফকির বানিয়ে ছাড়ব সিরাত। ও চেনে না মহিউদ্দিন চৌধুরী কী জিনিস। বাবার বজ্রকণ্ঠ লাইব্রেরি ঘরের দেওয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। না বাবা, শান্ত হও। সিরাত অত্যন্ত ঠান্ডা গলায় বলল। তার ঠোঁটে রেগে রইল এক চেলতে হিমশীতল হাসি। তুমি সরাসরি কিছু করলে ও নিজেকে ভিকটিম প্রমাণ করার চেষ্টা করবে। আমি চাই ও নিজের জালে নিজেই জড়াক। আমি গত 4 মাস ধরে তিল তিল করে ওর পায়ের তলার মাটি সরিয়েছি। যে ব্রাঞ্চটা তুমি ওকে লিখে দিয়েছিলে, সেটার সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি আর শেয়ার ট্রান্সফারের কাগজ আমি আমার উকিলকে দিয়ে রেডি করিয়েছি। মহিউদ্দিন সাহেব মেয়ের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তার শান্ত আদুরে মেয়েটা যে ভেতরে ভেতরে এতটা ইস্পাত কঠিন হয়ে উঠেছে তা তিনি কল্পনাও করতে পারেননি। তিনি বললেন, কিন্তু ও তো ওসব কাগজে সই করবে না সিরাত। করবে বাবা, ও নিজেই করবে। আগামী 29শে অক্টোবর আমাদের বিবাহবার্ষিকী। ও ভাবছে সেদিন সে আমার থেকে আমার বাকি সম্পত্তি লিখে নেবে। আর আমি ওকে এমন এক মায়াজাল উপহার দেব যেখানে ও সই করার আগে একবারও ভাববে না ও আসলে নিজের ডেথ ওয়ারেন্টে স্বাক্ষর করছে। সিরাত একটা দীর্ঘশ্বাস ফেলে বাবার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আমি শুধু চাই ওই দিনটার পর যখন রাফি পুরোপুরি ধ্বংস হয়ে রাস্তায় দাঁড়াবে, তখন যেন আইনি বা ব্যবসায়িক কোনো পথই ওর জন্য খোলা না থাকে। তুমি শুধু ব্যাকগ্রাউন্ড থেকে আমার উকিলকে একটু সাপোর্ট দিও। মহিউদ্দিন চৌধুরী মেয়ের মাথায় হাত রাখলেন। তার চোখে এখন আর ক্ষোভ নেই, আছে এক বুক গর্ব। তুই আমার মেয়ে সিরাত। তুই ভুল মানুষকে ভালোবেসে ভুল করতে পারিস, কিন্তু অন্যায়কে সহ্য করে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে পারিস না। আমি তোর পাশে আছি। বিকেলে বাবার বাড়ি থেকে যখন সিরাত নিজের গাড়িতে উঠল, তখন সূর্য মাথার ওপর চরচর করছে। তার ফোনের স্ক্রিনে ভেসে উঠল রাফির পাঠানো একটা টেক্সট। মিসিং ইউ পাখি, পরশু দেখা হচ্ছে। সিরাত মেসেজটা দেখে জোরে হেসে উঠল। সেই হাসিতেই কোনো আনন্দ ছিল না, ছিল তীব্র ঘৃণা আর প্রতিশোধের অমোঘ তৃপ্তি। হাতে আর মাত্র 8 দিন। এই 8টা দিন সে রাফিকে তার জীবনের সেরা ভ্রমের মধ্যে রাখবে। তাকে বুঝতে দেবে না যে সে সাম্রাজ্যের চূড়ায় বসে সে আজ সেক্রেটারিকে নিয়ে রঙিন সিঙ্গাপুর উপভোগ করছে। সেই সাম্রাজ্যের তাসের ঘর ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। সিরাত গাড়ির গিয়ার শিফট করে এক্সিলারেটরে চাপ দিল। চোখ দুটো তার জলজল করছে। ভালোবাসার আগুন যখন একবার ছাই হয়ে যায়, তখন সেই ছাই থেকে যে প্রতিশোধের ফিনিক্স পাখি জন্ম নেয়, তাকে আটকানোর সাধ্য পৃথিবীর কোনো প্রতারকের থাকে না। পরদিন সকাল থেকেই সিরাতের ব্যস্ততা বেড়ে গেল বহুগুণ। তার উকিল মিস্টার রহমানের সাথে দফায় দফায় মিটিং হলো। রাফির নামে থাকা কোম্পানির শাখাটি যেভাবে সিরাতের বাবার টাকায় গড়ে উঠেছিল, আইনি মার প্যাচে সেটির মালিকানা পুনরায় সিরাতের নামে হস্তান্তরের দলিল সম্পূর্ণ প্রস্তুত। শুধু বাকি রাফির সেই বিশেষ দরখাস্ত। রাফি যখন সিঙ্গাপুর থেকে ফিরল, সিরাত তখন ঘরের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিল। কলিং বেলের শব্দে কাজের মেয়েটা দরজা খুলতেই রাফি ভেতরে ঢুকল। তার হাতে দামি শপিং ব্যাগ, মুখে সেই চেনা চর্বিত চর্বণ অপরাধী হাসি। পাখি, আই মিস ইউ সো মাচ। রাফি এসেই সিরাতকে জড়িয়ে ধরতে চাইল। সিরাত আলতো করে নিজেকে সরিয়ে নিয়ে হাসল। সেই হাসিতে বিষাদ লুকিয়ে রেখে অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, কেমন হলো তোমার বিজনেস ট্রিপ? খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। আর বলো না, প্রজেক্টের কাজ নিয়ে এত দৌড়াদৌড়ি করতে হয়েছে, কিন্তু তোমার জন্য সিঙ্গাপুরের সবচেয়ে নামি ব্র্যান্ডের পারফিউম আর ড্রেস নিয়ে এসেছি। রাফি পরম যত্নে ব্যাগগুলো সোফায় রাখল। সিরাত মনে মনে হাসল। সে খুব ভালো করেই জানে এই একই ব্র্যান্ডের পারফিউম রাফি তার সেক্রেটারি ইমাকেও উপহার দিয়েছে, কারণ স্পাইয়ের পাঠানো ছবিতে ইমার হাতেও একই শপিং ব্যাগ শোভা পাচ্ছিল। পুরুষ মানুষের এই এক অদ্ভুত স্বভাব, তারা যখন অন্যায় করে তখন সেই অন্যায়ের অপরাধবোধ ঢাকতে উপহারের পাহাড় সাজিয়ে দেয়। সিরাত শান্ত গলায় বলল, থ্যাংক ইউ রাফি, আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা জান, তুমি কি এখনও আমার উপর রেগে আছো? সিঙ্গাপুরে থাকার সময় কেন জানি মনে হচ্ছিল তুমি খুব দূরে চলে গেছো। রাফি সিরাতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে চোখের দিকে তাকালো। সেই চোখে নিখাত ভালোবাসার অভিনয়। ধুর, কি যে বলো,
আসলে ইদানিং অ্যানিভার্সারির আয়োজন নিয়ে একটু ব্যস্ত আছি তো, তাই হয়তো ওভাবে কথা বলতে পারিনি। আমাদের 4 বছরের সংসার বলে কথা। সিরাতের কণ্ঠে আজ কোনো তিক্ততা নেই, বরং এক অদ্ভুত মায়া খেলা করছে। এই মায়াটাই রাফির জন্য সবচেয়ে বড় ফাঁদ। রাফি আশ্বস্ত হলো। সে ভাবল সিরাত এখনও সেই আগের মতোই সরল আর তার ভালোবাসায় অন্ধ। সে সিরাতের কপালে একটা চুমু খেয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। রাফি বাথরুমে ঢুকতেই সিরাতের মুখের সেই কৃত্রিম হাসি মিলিয়ে গেল। সে বেসিনের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল, তারপর নিজের মুখ আর হাত ধুয়ে নিল। রাফির ছোঁয়া তার কাছে বিষাক্ত লাগে। পরের কয়েকটা দিন কাটল এক অদ্ভুত নিস্তব্ধতার মধ্য দিয়ে। সিরাত রাফির সাথে এমন আচরণ করতে লাগলো যেন তাদের মাঝে কোনো দূরত্বই নেই। রাতে একসাথে ডিনার করা, হাসি মুখে কথা বলা, সব কিছুই চলছিল একদম স্বাভাবিক ছন্দে। রাফি বুঝতেই পারল না তার পায়ের নিচের মাটি ধসে পড়েছে। সে তো মেতে আছে ইমার সাথে তার গোপন ইশারা আর 29শে অক্টোবর মাহেন্দ্রক্ষণের অপেক্ষায়, যেদিন সে সিরাতের কোটি কোটি টাকার সম্পত্তি নিজের নামে করিয়ে নেওয়ার মোক্ষম সুযোগ পাবে। দেখতে দেখতে এসে গেল 28শে অক্টোবর। অ্যানিভার্সারির ঠিক আগের দিন বিকেলে রাফি যখন অফিসে, সিরাত তখন তাদের শোবার ঘরে আলমারি থেকে কিছু ফাইল বের করছিল। এমন সময় মিস্টার রহমানের কল এলো। হ্যালো সিরাত, কালকে সব প্রস্তুতি সম্পন্ন। আমি কাল ঠিক রাত 9টায় তোমাদের অ্যানিভার্সারির পার্টিতে ফাইলগুলো নিয়ে আসছি। তুমি যেভাবে চেয়েছ ঠিক সেভাবেই ড্রাফট করা হয়েছে। রাফি সাহেব ভাববেন উনি তোমার পার্সোনাল প্রপার্টির পাওয়ার অফ অ্যাটর্নি নিচ্ছেন, কিন্তু আদতে উনি ওনার নিজের সব শেয়ার আর কোম্পানির সত্ত্ব তোমার নামে লিখে দিচ্ছেন। অনেক ধন্যবাদ আঙ্কেল। কালকে রাতটা রাফির জীবনের সবচেয়ে স্মরণীয় রাত হতে চলেছে। সিরাত ঠান্ডা গলায় বলল। ফোনটা রেখে সিরাত জানলার বাইরে তাকালো। শরতের শেষ বিকেলটা কেমন যেন রক্তিম আলোয় ছেয়ে গেছে। কাল ঠিক এই সময় রাফির মুখোশটা সবার সামনে খুলে পড়বে। যে মানুষটা একসময় নুন আনতে পান্তা ফুরোতো, যাকে সিরাতের বাবা ভালোবেসে নিজের ছেলের মতো জায়গা দিয়েছিলেন, সে আজ লোভের বশবর্তী হয়ে ক্ষমতার চূড়ায় বসে অন্য নারীর সাথে নোংরা খেলায় মেতেছে। সিরাতের বুকে এখন আর কোনো হাহাকার নেই, আছে শুধু এক শীতল উত্তেজনা, প্রতিশোধের নেশা। সে ড্রয়ার থেকে একটা সুন্দর লাল খাম বের করলো। এই খামের ভেতর রয়েছে সিঙ্গাপুরের কাপল হোটেলের কিছু হাই রেজলিউশনের ছবি আর রাফিও ইমার নামে বুক করা একটা এয়ার টিকিটের কপি। কালকের পার্টিতে যখন চৌধুরী পরিবারের সব নামি দামি অতিথি উপস্থিত থাকবেন, যখন মিডিয়ার ক্যামেরা ঝলসে উঠবে, ঠিক তখনই সিরাত তার এই বিশেষ গিফট রাফির হাতে তুলে দেবে। রাফি, তুমি তো চেয়েছিলে আমার সব কিছু কেড়ে নিতে। কাল তুমি দেখবে শূন্য থেকে শুরু করা মানুষ কিভাবে আবার শূন্যে মিলিয়ে যায়। আমি ভালোবেসে সর্বোচ্চটা দিয়েছিলাম তোমায়, কিন্তু তুমি আমার ভালোবাসার মর্যাদা করতে পারোনি। তোমার পাখা কাটার সময় এসে গেছে। সিরাত স্বগতোক্তি করল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে ভয়ঙ্কর সুন্দর হাসি। আগামীকাল এক নতুন অধ্যায় শুরু হবে, যেখানে সিরাত আর ভুক্তভোগী নয়, বরং সে নিজেই নিজের ভাগ্য বিধাতা। 29শে অক্টোবরের সন্ধ্যা। মহিউদ্দিন চৌধুরীর একমাত্র কন্যার বিবাহবার্ষিকী বলে কথা, তাই শহরের সবচেয়ে আভিজাত কনভেনশন হলটি সেজেছে রাজকীয় আলোয়। আমন্ত্রিত অতিথিদের আনাগোনা আর সুমধুর যন্ত্রসঙ্গীতের মূর্ছনায় চারপাশ মুখরিত। আজ সিরাত নিজেকে সাজিয়েছে এক অন্য রূপসী রূপে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবি দেখে তার নিজেরই চেনা দায় হচ্ছিল। পরনে তার গাঢ় রক্তলাল রঙের একটা ডিজাইনার লেহেঙ্গা, যাতে নিখুঁত কারুকাজ, গলায় হীরের জমকালো নেকলেস আর কানে ঝোলানো দুল জোড়া আলো ছটায় ঝিলমিল করছে। চোখের চড়া আইলাইনার আর ঠোঁটের গাঢ় লাল লিপস্টিক তার চেহারায় এক অদ্ভুত রাজকীয় কাঠিন্য এনে দিয়েছে। আজ সে কোনো অবলা বাঙালি নারী নয়, আজ সে এক অনমনীয় সাম্রাজ্ঞী, যে নিজের সাম্রাজ্য পুনরুদ্ধার করতে চলেছে। সাজগোজ শেষ করে সিরাজ যখন হলের মূল মঞ্চের দিকে এগিয়ে গেল, তখন সবার চোখ আটকে গেল তার ওপর। রাফি তখন কিছু বিজনেস পার্টনারদের সাথে কথা বলছিল। সিরাতকে দেখেই তার চোখ ধাঁধিয়ে গেল। সে দ্রুত এগিয়ে এসে সিরাতের হাত ধরে মুক্ত গলায় বলল, পাখি, তোমাকে আজ একদম লাল পরীর মতো লাগছে। বিশ্বাস করো, আমার চোখ সরছে না। সিরাত মিষ্টি হেসে বলল, আজকের রাতটা স্পেশাল, তাই একটু স্পেশালভাবে সাজালাম। আমার দেওয়া গিফট তোমার পছন্দ হবে তো? তুমি যা দেবে তাই আমার কাছে স্পেশাল। রাফি তার স্বভাব সুলভ কপট ভালোবাসায় মাখানো গলায় বলল। সে মনে মনে তখন উল্লাস করছে। কিছুক্ষণের মধ্যেই সিরাতের সমস্ত সম্পত্তি তার হাতের মুঠোয় চলে আসবে।
ঠিক রাত 9টায় মঞ্চে এলেন চৌধুরী পরিবারের বিশ্বস্ত আইনজীবী মিস্টার রহমান। তার হাতে রাজকীয় লাল ফিতা দিয়ে বাঁধা একটি ফাইল। মিস্টার রহমানকে দেখে রাফির চোখ চকচক করে উঠল। সে জানত সিরাত আজ এই পার্টিতেই সবার সামনে তার কোটি টাকার সম্পত্তি রাফির নামে লিখে দেওয়ার ঘোষণা দেবে। মাইক হাতে নিয়ে সিরাত মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়ালো। হলের সমস্ত আলো তখন সিরাতের ওপর। পিনপতন নীরবতা নেমে এলো পুরো মিলনায়তনে। শুভ সন্ধ্যা সুধীমণ্ডলী। সিরাত তার সমধুর অথচ গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আজ আমাদের 4র্থ বিবাহবার্ষিকী। 4 বছর আগে আমি রাফিকে ভালোবেসে বিয়ে করেছিলাম। সে ছিল রিক্ত, শূন্য। আমার বাবা তাকে নিজের ছেলের মতো স্থান দিয়েছিলেন। আমি দিয়েছিলাম আমার সর্বস্ব। আজ এই বিশেষ দিনে আমি আমার স্বামী সেই ভালোবাসার যোগ্য প্রতিদান দিতে চাই। রাফি মঞ্চে পাশে দাঁড়িয়ে বুক ফুলিয়ে হাসছিল। সিরাত মিস্টার রহমানের হাত থেকে ফাইলটি নিজের হাতে নিল। সিরাত ডাকলো রাফিকে, রাফি প্লিজ মঞ্চে এসো। রাফি অত্যন্ত বিনয়ী ও ভদ্র মানুষের মতো হেঁটে মঞ্চে উঠল। সিরাত ফাইলের পাতাগুলো উল্টে বলল, এই ফাইলে আমাদের নতুন জীবনের চুক্তি আছে। আমি চাই তুমি এখানে সই করো। রাফি আর এক মুহূর্ত নষ্ট করতে চাইল না, আর না সে দেখার প্রয়োজন বোধ করল। সে কলমটি নিয়ে ফাইলের শেষ 2টা পাতায় তার স্বভাব সুলভ দ্রুততায় স্বাক্ষর করে দিল। সই করা শেষ হতেই তার মুখে এক পৈশাচিক জয়ের হাসি ফুটে উঠল। সে ভাবল, বাজি জিতেছে সেই। সই করার পরপরই সিরাতের ঠোঁটে ফুটে উঠল এক হিমশীতল তাচ্ছিল্যের হাসি। সে মাইকটা মুখের কাছে এনে বলল, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা এতক্ষণ দেখলেন একজন অতি লোভী ডেলিভারি বয়ের পতন। রাফি, তুমি যে কাগজে সই করলে ওটা আমার সম্পত্তি হস্তান্তরের কাগজ নয়। ওটা হলো এই কোম্পানির যত শেয়ার ও সম্পত্তি তোমার নামে আমার বাবা লিখে দিয়েছিলেন তা বিনা শর্তে আমার নামে ফেরত দেওয়ার ডিড অফ ট্রান্সফার। অর্থাৎ এই মুহূর্ত থেকে তোমার ব্যাংক অ্যাকাউন্ট, তোমার গাড়ি, তোমার এই দামি ফ্ল্যাট আর ওই কোম্পানির ডিরেক্টর পদ, সব কিছু। রাফির হাতের কলমটা হাত থেকে খসে মাটিতে পড়ে গেল। তার মুখের হাসি এক নিমেষে মিলিয়ে গিয়ে সেখানে জমা হলো রাজ্যের ফ্যাকাশে ভয়। সে চিৎকার করে উঠল, সিরাত, কি ফালতু রসিকতা করছো এসব? রসিকতা তো তুমি করেছো রাফি, আমার পবিত্র ভালোবাসার সাথে। সিরাতের কণ্ঠ এবার গর্জে উঠল। সে মঞ্চের পেছনে বিশাল প্রজেক্টের স্ক্রিনটার দিকে ইশারা করল। আমাদের 4 বছরের ভালোবাসার উপহার তো তুমি আমাকে সিঙ্গাপুরে দিয়েছো। চলো সবার সাথে সেটা শেয়ার করি। মুহূর্তের মধ্যে পেছনের বড় স্ক্রিনটি জ্বলে উঠল। সেখানে ভেসে উঠল অত্যন্ত স্পষ্ট ও হাই রেজলিউশন কিছু ছবি আর ভিডিও ক্লিপ, যেখানে রাফি তার সেক্রেটারি ইমার সাথে সিঙ্গাপুরের বিলাসবহুল কাপল হোটেলের লবিতে অন্তরঙ্গ অবস্থায় হাসাহাসি করছে, কেক কাটছে এবং হোটেলের রুমে ঢুকছে। পুরো হল রুমে এক তীব্র শোরগোল আর গুঞ্জন শুরু হয়ে গেল। ক্যামেরার ফ্ল্যাশলাইট অনবরত রাফির মুখের ওপর পড়তে লাগলো। অতিথিদের ঘৃণাপর্ণ দৃষ্টি আর ফিসফাস রাফিকে যেন জ্যান্ত কবর দিচ্ছিল। না, এসব মিথ্যা, এসব এডিটেড ছবি। রাফি পাগলের মতো চিৎকার করতে লাগলো। সে সিরাতের হাত ধরতে গেল, কিন্তু সিরাত এক ঝটকায় তার হাত সরিয়ে দিল। তার তখনই হলের দরজায় কয়েকজন পুলিশ অফিসার এসে ঢুকলেন। তাদের সাথে ছিলেন মহিউদ্দিন চৌধুরী। সিরাত ঠান্ডা গলায় বলল, আইনজীবী মিস্টার রহমান আর আমার বাবা গত 4 বছর ধরে তোমার প্রতিটি কর ফাঁকি, কোম্পানির টাকা আত্মসাৎ আর ব্যক্তিগত জালিয়াতির প্রমাণ জোগাড় করেছেন। ছবিগুলো তো জাস্ট একটা ট্রেলার রাফি। আসল সিনেমা শুরু হচ্ছে এখন। এই পুলিশ অফিসাররা তোমাকে জালিয়াতি ও চুরির মামলায় গ্রেপ্তার করতে এসেছেন। পুলিশ অফিসাররা এগিয়ে এসে রাফির হাতে হাতকড়া পরিয়ে দিল। যে রাফি একটু আগে কোটিপতি হওয়ার স্বপ্নে বিভোর ছিল, সে এখন অপরাধীর মতো মাথা নিচু করে কাঁপছে। যাওয়ার আগে রাফি সিরাতের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, সিরাত প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি লোভের বশে। ক্ষমা? সিরাত তার চোখের দিকে তাকিয়ে এক তীব্র ঘৃণায় থুতু ফেলার মতো করে বলল, ক্ষমার যোগ্যতা তুমি অনেক আগেই হারিয়েছ রাফি। আমার ভালোবাসা যেমন খাঁটি ছিল, আমার প্রতিশোধও তেমনই নিখুঁত। পুলিশ যখন রাফিকে টানতে টানতে হলের বাইরে নিয়ে যাচ্ছিল, তখন সিরাত মঞ্চের ওপর একা দাঁড়িয়ে গভীর একটা শ্বাস নিল। তার বুকের ভেতরে 4 বছরের সব জঞ্জাল, সব গ্লানি যেন এক মুহূর্তে কর্পূরের মতো উড়ে গেল। আর কোনো অভিনয় নয়, এবার বাঁচতে হবে নিজের জন্য। রাফির মতো ছেলের লাইন পড়ে থাকবে, কিন্তু সিরাত একটাই, সে এখন নিজেই নিজের বিজনেস সামলাবে, হয়তো কোনোদিন বিয়েও করবে, কিন্তু রাফির অস্তিত্ব আর তার জীবনে থাকবে না।
এখানে একটা জিনিস প্রমাণ হয়, যে পুরুষ বিশ্বাস আর ভালোবাসার অমর্যাদা করে, অন্য নারীর মোহে নিজের স্ত্রীকে অন্ধ ভেবে ঠকায়, তার পরিণতি এভাবেই ধুলোয় মিশে হওয়া উচিত। বিশ্বাসঘাতকতার শাস্তি এমনই হওয়া উচিত যাতে দম্ভ আর লোভ দুটোই একসঙ্গে ছাই হয়ে যায়। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন।